আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদেরকে স্বাগত। সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি এই করোনা মহামারীর সময়েও আমাদেরকে সুস্থ রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি আলোচনা করব মূলধন বাজেটিং ও নগদ প্রবাহ, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমাদের 10 মার্কেও থাকে, 4 মার্কের কোশ্চেন থাকে, আর এই 1 এবং 4 মার্কের থিওরিটিক্যাল কোশ্চেন থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি এখন এই অধ্যায়টা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা মূলধন বাজেটিং নগদ প্রবাহ সম্পর্কে আমরা সবাই জানি। তাহলে আজকে আমরা মূলধন বাজেটিংটা কি সেটা জানি। সাধারণ অর্থে মূলধন বাজেটিং বলতে বোঝায় কোনো প্রকল্প পরিকল্পনা করা, অর্থাৎ আমি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রকল্পের পরিকল্পনা যখন করব তখনই তাকে মূলধন বাজেটিং বলে। আমি ব্যাপক অর্থে যখন বলবো তার মানে হলো মূলধন বাজেটিং হলো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে দীর্ঘমেয়াদের জন্য অর্থ বিনিয়োগ করা হয় এবং উচ্চ ঝুঁকি গ্রহণ করা হয় এবং অধিক মুনাফা অর্জিত হয়। পুরা প্রক্রিয়াটাই হলো মূলধন বাজেটিং। মূলধন বাজেটিংয়ে দীর্ঘমেয়াদী হওয়াতে এতে ফলাফল দীর্ঘমেয়াদের জন্যও পাওয়া যায়। তাহলে আমরা খুব সহজেই মূলধন বাজেটিংটা কি সহজেই জানলাম। এখন আমরা জানব মূলধন বাজেটিংয়ের বৈশিষ্ট্য। 1 নম্বরে আছে দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ, দীর্ঘমেয়াদী সুবিধা, প্রচুর অর্থ বিনিয়োগ, ঝুঁকির পরিমাণ অধিক, অর্থের সময়ের মূল্য বিবেচনা, তারল্য ও মুনাফার সমন্বয়। বইতে আরো অনেকগুলো বৈশিষ্ট্য পাবো, তার মধ্যে এই 6টা বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 6টা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বিধায় তোমাদেরকে এই 6টা বৈশিষ্ট্যই আমি পড়াচ্ছি। বইতে তোমরা আরো বৈশিষ্ট্যগুলো পাবা। 1 নাম্বার আছে দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ। মূলধন বাজেটিং সাধারণত দীর্ঘমেয়াদের জন্যই বিনিয়োগ করা হয়। এই ক্ষেত্রে আমরা কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করব, সেখানে আমরা যন্ত্রপাতি পুনঃস্থাপন, নতুন যন্ত্রপাতি ক্রয়, তারপরে কারখানা সম্প্রসারণ প্রভৃতি ক্ষেত্রে আমরা এই দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ করতে পারি। তার মানে আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠানটা বড় করার জন্য আমাদের যে সকল যন্ত্রপাতি দরকার তা এই দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকেই আমাদের অর্জিত সম্ভব হয়। দীর্ঘমেয়াদী সুবিধা। আমরা সাধারণত দীর্ঘমেয়াদ বলতে 5 বছরের অধিক সময়, অর্থাৎ 10 বছর, 20 বছর, 30 বছরের জন্য হতে পারে। আমরা যখন দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করব, সেখানে অর্থ বিনিয়োগ করব, সেখান থেকে আমরা দীর্ঘমেয়াদীর সুবিধাগুলো অর্জিত হব। সাপোজ আমরা একটা প্রকল্পের কথা বলতে পারি, যেমন যমুনা সেতু। সেটা একটা দীর্ঘমেয়াদী, অনেক বছর ধরে একটা যমুনা সেতুটা তৈরি করা হচ্ছে। এই যমুনা সেতু যখন তৈরি হয়ে যাবে তার মাধ্যমে আমরা 20 বছর বা 30 বছর সেখান থেকে যাতায়াতের সুবিধা পাব। তার মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার ফসলই হচ্ছে আমাদের এই যমুনা সেতু। প্রচুর অর্থ বিনিয়োগ, যেহেতু এর মেয়াদ থাকে দীর্ঘমেয়াদের জন্য, এর মুনাফাও থাকে অধিক।
তার মানে এখানে ব্যাপক পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। আগে বলেছিলাম যে যমুনা সেতু, সেখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতেছে। তার মানে প্রচুর অর্থ বিনিয়োগের মাধ্যমেই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়। ঝুঁকির পরিমাণ অধিক, যেহেতু এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেখানে ঝুঁকির পরিমাণও অধিক থাকে। তার মানে আমি যত বেশি ঝুঁকি নিব, সেই ক্ষেত্রে লাভের পরিমাণটাও আমার ঠিক তত বেশি অর্জিত হবে। যদি আমি ঝুঁকি না নেই, তাহলে আমার লাভের পরিমাণটাও কম হবে। সেজন্য ঝুঁকির পরিমাণটা এই মূলধন বাজেটিংয়ে একটা বিশেষ উপাদান হিসেবে বা বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। অর্থের সময় মূল্য বিবেচনা, অবশ্যই অর্থের সময় মূল্য এই মূলধন বাজেটিংয়ে বিবেচনা করা হয়। কেন করা হয়? কারণ দেখা গেছে যে আমি 10 বছরের জন্য একটা প্রকল্পে বিনিয়োগ করব, সেই বিনিয়োগে আমি যখন প্রকল্পটা বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নিরূপণ করতে পারবো, তখন আমি অতি সহজেই বুঝতে পারবো যে এটা কি আমার লাভজনক প্রজেক্ট বা লস। তারল্য ও মুনাফার সমন্বয়, অবশ্যই এখানে তারল্য ও মুনাফার সমন্বয় অবশ্যই থাকবে। যে কি পরিমাণ তারল্য থাকবে, কি পরিমাণের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব, আর মুনাফাটাও কিভাবে বণ্টিত হবে বা শেয়ারের মূল্য বৃদ্ধি হবে, এই প্রভৃতি বিষয়ের ভিতরেই এই মূলধন বাজেটিংয়ে কাজ করা হয়। তাহলে আমরা অতি সহজে জানলাম বৈশিষ্ট্যগুলো। আরেকবার লক্ষ্য রাখো: দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ, দীর্ঘমেয়াদী সুবিধা, প্রচুর অর্থ বিনিয়োগ, ঝুঁকির পরিমাণ অধিক, অর্থের সময় মূল্য বিবেচনা, তারল্য ও মুনাফার সমন্বয়। এখন পরবর্তীতে আমরা সুবিধা গুরুত্ব সম্পর্কে জানব। এখন আমরা মূলধন বাজেটিং এর গুরুত্ব সম্পর্কে জানব। এই মূলধন বাজেটিং এর গুরুত্বের ভিতরে আছে মুনাফা অর্জন ক্ষমতা, 2 নম্বরে আছে দীর্ঘমেয়াদী প্রস্তাব গ্রহণ, ঝুঁকি হ্রাসের পদক্ষেপ, ব্যয় কাঠামোর উপর প্রভাব, তহবিল সংগ্রহের অগ্রিম পরিকল্পনা, প্রতিযোগিতা, অপরিবর্তনযোগ্যতা, স্থায়ী সম্পদের স্থায়িত্ব। আমি একটু বর্ণনা করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। মুনাফা অর্জন ক্ষমতা, অর্থাৎ মূলধন বাজেটিং এর পরিকল্পনা যখন করা হবে, তখন অবশ্যই মুনাফা অর্জনের ক্ষমতা থাকতে হবে। কারণ এই ক্ষমতাটা ডিপেন্ড করে আর্থিক ব্যবস্থাপকের উপর। কারণ সে কোন পরিকল্পনায় বিনিয়োগ করতেছে, সেই পরিকল্পনা থেকে আমার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন আসবে কিনা, সেটাও একটা দেখার বিষয়। অর্থাৎ এই অবশ্যই তার মুনাফা অর্জনের ক্ষমতা থাকতে হবে। দীর্ঘমেয়াদী প্রস্তাব গ্রহণ, মূলধন বাজেটিং যেহেতু দীর্ঘমেয়াদী, সেখানে প্রস্তাবটা দীর্ঘমেয়াদের জন্য গ্রহণ করা হয়। অর্থাৎ আমি একটা প্রকল্প বা যন্ত্রপাতি ক্রয় করব, সেটা আমি দীর্ঘমেয়াদের জন্য ব্যবহার করব। ঝুঁকি হ্রাসের পদক্ষেপ, অবশ্যই মূলধন বাজেটিং এর ঝুঁকি হ্রাসের পদক্ষেপগুলো অবশ্যই নিতে হবে এবং কাঙ্ক্ষিত ভাবে এগুলোর এই ঝুঁকিটার মূল্যায়ন করতে হবে। কারণ এই ব্যবসা বাণিজ্য যদি কখনো ঝুঁকির ভিতরে পড়ে যায়, তাহলে ব্যবসা ব্যাপক ক্ষতি সাধিত হয়। কারণ তার পরিকল্পনা যদি ভুল হয়, তাহলে ঝুঁকি বা ক্ষতি অত্যাবশ্যকীয় ব্যবসা প্রতিষ্ঠান। তার একটা সিদ্ধান্তের কারণে পুরো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবে। ব্যয় কাঠামোর উপর প্রভাব, অবশ্যই ব্যয় কাঠামোর উপর প্রভাব ফেলবে। যে কি পরিমাণ আমি ব্যয় করব, অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় করব, শ্রমিকের মজুরি দিব, কর্মচারীর বেতন প্রভৃতি, এই ব্যয় কাঠামোর উপর অবশ্যই এই মূলধন বাজেটিংয়ের প্রভাব পড়বে। তহবিল সংগ্রহের অগ্রিম পরিকল্পনা, যেহেতু আমরা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ জানতে পারি, তাহলে সেই অনুযায়ী আমরা এই তহবিল সংগ্রহের জন্য অগ্রিম পরিকল্পনা অবশ্যই করতে পারি। প্রতিযোগিতা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে। এখানে আর্থিক ব্যবস্থাপক অবশ্যই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভালো প্রকল্পগুলো সে বেছে নেবে। কারণ যদি সে একটা খারাপ প্রকল্পে সে বিনিয়োগ করে, তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস
হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অপরিবর্তনযোগ্যতা, কিছু কিছু জিনিস আছে অপরিবর্তনযোগ্যতা, যেমন আমরা কোনো একটা মেশিন ক্রয় করলাম, মেশিনটা ক্রয় করার পরে 3 বছর পরে সেই মেশিনটা পুরাতন হয়ে গেল, অর্থাৎ বাজারে আরও নতুন মেশিন পাওয়া যায়, কিন্তু আমি কিন্তু মেশিনটাকে ক্রয় করে ফেলছি। আমার উৎপাদন খরচ লস হলেও ওই মেশিনটা আমাকে ব্যবহার করতে হবে, কারণ এই মেশিনটা অনেক দাম দিয়ে কিনা। স্থায়ী সম্পদের স্থায়িত্ব, অবশ্যই স্থায়ী সম্পদের স্থায়িত্বটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মূলধন বাজেটিংয়ে পরিকল্পনা করার সময় এই স্থায়ী সম্পত্তির স্থায়িত্বটা ঠিক ধরে রাখতে হয়, মানে কত বছর সেটা ব্যবহার করা যাবে, কত বছর সেটা ব্যবহারযোগ্য প্রভৃতি। এই মূলধন বাজেটিংয়ে প্রথমেই এই স্থায়ী সম্পত্তির স্থায়িত্ব সম্পর্কে ধারণা নিতে হয়। যদি এই স্থায়ী সম্পত্তির ধারণা না থাকে, তাহলে মূলধন বাজেটিংয়ের যে পরিকল্পনাটা সেটা মানে মুখ থুবড়ে পড়ে যাবে, অর্থাৎ আমি লস খেয়ে যাব। তাহলে খুব সহজেই আমি গুরুত্ব সম্পর্কে বুঝলাম, মুনাফা অর্জন ক্ষমতা এই সম্পর্কে জানলাম, দীর্ঘমেয়াদী প্রস্তাব গ্রহণ, অর্থাৎ মূলধন বাজেটিংয়ের যে দীর্ঘমেয়াদী যে একটা প্রস্তাব সেটা গ্রহণ করতে হবে, ঝুঁকি হ্রাস বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে, যেমন আইআর, এনপিভি প্রভৃতি, তারপরে আছে আইওআর প্রভৃতির মাধ্যমে আমি এই ঝুঁকিগুলো হ্রাস করতে পারবো। ব্যয় কাঠামোর উপর প্রভাব আমি আগে বিস্তারিত বলছি। তহবিল সংগ্রহের অগ্রিম পরিকল্পনা, এই পরিকল্পনাটা যেহেতু দীর্ঘমেয়াদী হয়, তাহলে দীর্ঘমেয়াদী উৎস থেকে সেই পরিকল্পনা গ্রহণ করতে পারে। প্রতিযোগিতা তোমরা বুঝবাই। অপরিবর্তনযোগ্যতা, সেটা আমি আগে বললাম। স্থায়ী সম্পদের স্থায়িত্বটা, সেটাও বললাম। তাহলে আমরা খুব সহজেই এই মূলধন বাজেটিংয়ের গুরুত্বটা আমরা বুঝতে পারলাম। মূলধন বাজেটিংটা প্রত্যেকটা ফার্মের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, কারণ এই মূলধন বাজেটিংয়ের গুরুত্বের উপরেই ডিপেন্ড করে একটা ফার্মের অথবা ব্যবসা বা প্রতিষ্ঠানের সফলতার চাবিকাঠি। যদি আমি ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে যদি কখনো ভুল করে থাকি বা ভুল করে ফেলি, তাহলে সেই ভুল শুধরে উঠতে বা ক্ষতি পুষিয়ে উঠতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সময় লেগে যাবে। সেই জন্য এই মূলধন বাজেটিংয়ের গুরুত্বটা অপরিসীম। তাহলে তোমরা খুব সহজেই এই মূলধন বাজেটিংয়ের গুরুত্বটা বুঝতে পারলাম। আমরা জানবো মূলধন বাজেটিংয়ের ধাপসমূহ বা কতগুলো ধাপ বা পদক্ষেপগুলা আমরা এখন জানব। কতগুলো পদক্ষেপের মাধ্যমে মূলধন বাজেট তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পূর্ণ হয়, এই ধাপগুলো সম্পর্কে আমরা জানব। কারণ একজন আর্থিক ব্যবস্থাপকের এই ধাপগুলো জানা এবং এই ধাপের মূল্যায়ন করা প্রত্যেকটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু আমরা মূলধন বাজেটিংয়ের ধাপগুলা সমূহ আলোচনা করব, এটা তোমাদের 4 মার্ক, অনেক সময় 10 মার্কের জন্য চলে আসে, সেহেতু এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। মূলধন বাজেটিংয়ের ধাপসমূহ, পদ্ধতিসমূহগুলো বা যে প্রকারভেদগুলো বা কোন কোন স্তরগুলো, এই স্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে 6টা ধাপ দেওয়া আছে। 1 নাম্বার আছে প্রকল্প উদ্ভাবক, 2 নাম্বার আছে নগদ প্রবাহ প্রাক্কলন, 3 নাম্বার আছে প্রকল্প মূল্যায়ন, 4 নাম্বার আছে প্রকল্প নির্বাচন, 5 নাম্বার আছে প্রকল্প বাস্তবায়ন, 6 নাম্বার আছে প্রকল্প মূল্যায়ন। ধারাবাহিকভাবে আমরা একটার পর একটা এগুলা মেনটেন করে বা ধাপগুলো অনুসরণ করে প্রত্যেকটা মূলধন বাজেটিং প্রণয়ন করা হয়। তাহলে আমরা এখন জানব প্রকল্প উদ্ভাবক। প্রকল্প উদ্ভাবকটা কি? অর্থাৎ একটা আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এই প্রকল্পগুলোর উদ্ভাবন করে থাকে। এই উদ্ভাবন প্রক্রিয়ায় সে তার সমস্ত কর্মচারীকেও সংযুক্ত করতে পারে। এখানে লোয়ার লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যতগুলো ম্যানেজমেন্ট বা ম্যানেজারিয়াল পোস্ট আছে, প্রত্যেকে চাইলেই এই প্রকল্পের উদ্ভাবক হিসেবে তারা অবদান রাখতে পারে। এই প্রকল্পের উদ্ভাবক হিসেবে এখানে থাকতে পারে নতুন যন্ত্র ক্রয়, নতুন পণ্য বৃদ্ধি বা নতুন পণ্য সম্প্রসারণ, তারপরে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি, তারপরে নতুন যন্ত্র সংস্থাপন, নতুন পণ্যের বৈশিষ্ট্য নিরূপণ করা
এবং আরও অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা সম্প্রসারণ করা। অর্থাৎ এই প্রকল্পে উদ্ভাবনীয় শক্তি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। কারণ আমি একটা পরিকল্পনা দীর্ঘমেয়াদী যখন বিনিয়োগ করব, তার মানে হিউজ টাকা বিনিয়োগ করব, যদি প্রকল্প উদ্ভাবন নাই বা করতে পারি তাহলে সম্পূর্ণ টাকা কিন্তু আমার লস হবে। তাহলে এই প্রকল্প উদ্ভাবকটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর, নগদ প্রবাহর প্রাক্কলন। আমরা এই মূলধন বাজেটিং এর মাধ্যমে নগদ প্রবাহের প্রাক্কলন আমরা অবশ্যই বের করব। এখানে নগদ আন্তঃপ্রবাহ থাকবে, নগদ বহিঃপ্রবাহ থাকবে। এর মাধ্যমে আমরা অর্থের আগমন এবং নির্গমন সম্পর্কে সঠিক ধারণা পাব। সঠিক ধারণা পেলে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। প্রকল্প মূল্যায়ন। একজন আর্থিক ব্যবস্থাপক বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্রকল্পগুলা মূল্যায়ন করবে। তার প্রকল্পগুলা কি লাভজনক না লস, সে কিভাবে ব্যবহার করতে পারে। সে এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, আইআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, পেব্যাক পিরিয়ড, এআরআর, পিআই প্রভৃতি যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতি ব্যবহার করতে পারে। এই পদ্ধতি ব্যবহার করলে সে বুঝতে পারবে এই প্রকল্পটা গ্রহণযোগ্য না বর্জনযোগ্য। তার মানে এই প্রকল্প মূল্যায়ন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর একজন আর্থিক ব্যবস্থাপক সে অনেক টাকা সে বিনিয়োগ করবে, তাহলে কোন প্রকল্পে সে বিনিয়োগ করবে। যদি প্রকল্প লস খায় তাহলে কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাই প্রকল্প মূল্যায়নটা আর্থিক ব্যবস্থাপকদের জন্য একটা চ্যালেঞ্জিং এর একটা বিষয়। প্রকল্প নির্বাচন। অনেকগুলো প্রকল্প থাকে, সেই প্রকল্প থেকে কোনটা নির্বাচন করবে, সে কোন প্রকল্পটা গ্রহণ করবে। যে প্রকল্পটার থেকে তার আয়টা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ কম বিনিয়োগে বেশি লাভ পাওয়া যাবে, সেই প্রকল্পটাই একজন ব্যবস্থাপককে গ্রহণ করতে হয়। কারণ এই প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে ভুল হলে পুরোটাই সম্পূর্ণটাই আমার ভুলে পর্যবেসিত হবে। তার মানে পুরা কোম্পানি লস খাবে। অর্থাৎ কোম্পানি লস খেলে এমপ্লয়ি মানে চারিদিকে পাওনাদার প্রভৃতিরা সবাই এসে কোম্পানি আরও ঝামেলা সৃষ্টি করবে। তাই এই প্রকল্প নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। প্রকল্প বাস্তবায়ন। প্রকল্প নির্বাচনের পরে আসে হলো প্রকল্প বাস্তবায়ন। আমি প্রকল্পটা কিভাবে বাস্তবায়ন করব, প্রকল্পটা কি মেয়াদে কিভাবে আমি মুনাফা অর্জিত হব, সম্পূর্ণ এই প্রকল্প বাস্তবায়নে এই ধাপে পরিলক্ষিত হয়। সর্বশেষ আছে প্রকল্প মূল্যায়ন। প্রকল্প মূল্যায়নে আমার এই ধারাবাহিক প্রকল্পগুলার প্রত্যেকটা ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হয়। অর্থাৎ এখানে আমি কি পরিমাণ ব্যর্থতা বা সাফল্য অর্জিত হলাম সেগুলা এই উপরেরগুলা এই প্রকল্প মূল্যায়নে বিবেচিত হয়। অর্থাৎ এখানে আমার কোনো ভুল ত্রুটি থাকলে এই প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে সেগুলা বের করা হয় এবং পরবর্তীতে যখন আমি অন্য ডিসিশন নিতে যাব তখন এই পদ্ধতি বা এই ভুলগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে একজন আর্থিক ব্যবস্থাপক খেয়াল রাখে। তাহলে আমরা মূলধন বাজেটিংয়ের ধাপসমূহ সহজেই বুঝলাম। এখানে প্রকল্পের উদ্ভাবক, নগদ প্রবাহের প্রাক্কলন, প্রকল্প মূল্যায়ন, প্রকল্প নির্বাচন, প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প মূল্যায়ন। মূলধন বাজেটিং এর সিদ্ধান্তসমূহ। এখন আমরা জানব মূলধন বাজেটিং এর সিদ্ধান্তসমূহ। এখানে 3 প্রকার সিদ্ধান্ত আছে: সংগ্রহ ও বর্জন সিদ্ধান্ত, পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত, মূলধন রেশনিং সিদ্ধান্ত। তো এই 3টে সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর্থিক ব্যবস্থাপক যদি ভালো মতো এই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারে তাহলে অবশ্যই প্রতিষ্ঠান লাভবান হবে। 1 নম্বরে আছে সংগ্রহ ও বর্জনশীল সিদ্ধান্ত। একজন আর্থিক ব্যবস্থাপকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো সংগ্রহ ও বর্জনশীল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে সে সমস্ত প্রকল্পগুলো বাছাই করবে, কোন প্রকল্পগুলো সে গ্রহণ করবে, কোন প্রকল্পগুলো সে বর্জন করবে। অর্থাৎ সে তার প্রয়োজনীয় প্রকল্পগুলো
সে রেখে বাকি পরিকল্পনা সে এখানে বর্জন করবে। অর্থাৎ লাভবান যে প্রকল্পগুলো আছে সেগুলো মূলত সে চয়েস করবে বা গ্রহণ করবে, আর বাকি যে পরিকল্পনাগুলো আছে সেগুলো সে বর্জন করবে। অর্থাৎ এখানে শুধুমাত্র আর্থিক ব্যবস্থাপক লাভবান প্রকল্পগুলোই গ্রহণ করবে এবং যে সকল প্রকল্পের ক্ষতির সম্ভাবনা আছে সেই সকল প্রকল্পগুলো এখানে অবশ্যই তিনি বর্জন করবে। পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত, অর্থাৎ এখানে একটা সিদ্ধান্ত হলে বা একটা সিদ্ধান্ত গ্রহণ করলে বা একটা প্রকল্প গ্রহণ করলে অন্য প্রকল্পটা বর্জন করতে হয়। অর্থাৎ আর্থিক ব্যবস্থাপকের কাছে একাধিক বা দুইটা প্রকল্প থাকতে পারে। এখন এই দুইটা প্রকল্প থেকে সে কোনটা গ্রহণ করবে, অর্থাৎ একটা সে গ্রহণ করলে অপরটাকে সে বাদ দিবে। অর্থাৎ তার বিভিন্ন সিদ্ধান্ত বা বিভিন্ন তথ্য যাচাই বাছাই এনপিভিবি, আইআরআর প্রভৃতির মাধ্যমে যাচাইয়ের মাধ্যমে এই দুইটা প্রকল্প থেকে সে যাচাই বাছাই করতে পারে কোন প্রকল্পটা আমি গ্রহণ করব, কোন প্রকল্পটা আমি গ্রহণ করব এবং কোন প্রকল্প থেকে আমার লাভ হবে। পরস্পর বর্জনশীল, অর্থাৎ একটা প্রকল্প সে গ্রহণ করবে, অন্য প্রকল্প সে বাদ দেবে। এই প্রকল্পটা সাধারণত যে স্বাধীন প্রকল্পগুলো আছে, স্বাধীন প্রকল্পগুলো এই পরস্পর বর্জনশীল সিদ্ধান্তের মাধ্যমে গ্রহণ করা হয়। স্বাধীন প্রকল্প হলো এমন একটা প্রকল্প যে প্রকল্প গ্রহণ করলে অন্য কোনো প্রকল্পের ভিতরে বা সেটার প্রভাব পড়ে না। অর্থাৎ পরস্পর বর্জনশীল সিদ্ধান্তের ব্যাপারে হলো যদি আমি একটা প্রকল্প গ্রহণ করি তাহলে আমাকে আরেকটা প্রকল্প বাদ দিতে হবে। 3 নম্বর আছে মূলধন রেশনিং সিদ্ধান্ত। মূলধন রেশনিং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। যেখানে মূলধন রেশনিং সিদ্ধান্তটা নেওয়া হয়, আর্থিক ব্যবস্থাপক নিতে হয়, তার কাছে লাভবান প্রকল্প থাকা সত্ত্বেও মূলধনের স্বল্পতার কারণে সে এখানে বিনিয়োগ করতে পারে না। এই ক্ষেত্রে তাকে এই লাভবান প্রকল্পের ভিতরে সর্বোৎকৃষ্ট অভ্যন্তরীণ আয়ের হারে যেটা সবচেয়ে বেশি সেই প্রকল্পটাকে তাকে গ্রহণ করতে হয়। অর্থাৎ এই প্রকল্পের ক্ষেত্রে তার প্রত্যেকটা লাভবান প্রকল্প এখান থেকে তার মূলধন স্বল্পতা আছে, সে সবগুলোতে বিনিয়োগ করতে পারবে না, সে কিছু প্রকল্পতে বিনিয়োগ করবে। অর্থাৎ যার অভ্যন্তরীণ আয়ের হারটা সবচেয়ে বেশি থাকবে ঠিক সেইখানেই আর্থিক ব্যবস্থাপক বিনিয়োগ করবে। এই সিদ্ধান্তটাকে গ্রহণ করাকে বলা হয় মূলধন রেশনিং সিদ্ধান্ত। এখন আমি তোমাদেরকে কিছু আজকে দুটো সূত্র লিখে দিয়েছি, পরবর্তী ক্লাসে আমি এই অঙ্কগুলো তোমাদের করাবো। তো তোমরা প্রথম যে অঙ্কটা আছে প্রান্তিক নগদ প্রবাহ নির্ণয়, প্রান্তিক নগদ প্রবাহ নির্ণয়টার সূত্রটা তোমরা ইজিভাবেই দেখতে পাবো। তো প্রথমে দেখো শর্টকাট আছে, তারপর আছে কস্ট বা পারচেজ প্রাইস অফ নিউ প্রোডাক্ট বা প্রজেক্ট, বা আমি একটা নতুন প্রজেক্টে যখন বিনিয়োগ করব তার মানে কি, বা কস্ট বা প্রাইস যেটা দেওয়া মূল্যটা দেওয়া থাকবে অঙ্কে, তারপরে এর সাথে যোগ করতে হবে ইনস্টলেশন কস্ট, ফ্রাইট চার্জ, বেসিস অফ দ্য ডিপ্রিসিয়েশন, ওয়ার্কিং ক্যাপিটাল, ট্যাক্স অন সেলস অন অ্যাসেট। তারপরে এগুলো যোগ করার পরে আমি এগুলো এই কলামে রেখে এখানে যোগ করব, তারপরে আমি এই সম্পূর্ণটা যোগ করে এখানে রেখে করব, এখানে যোগ দিয়ে যে অ্যামাউন্টটা বের হবে সেটা আমি এখানে এইভাবে যোগ দিয়ে এখানে নামাইতে পারি এইভাবে। তারপরে আছে দেখো যে আমি এটা থেকে কি বাদ দেব, বাদ দিতে হবে দেখো লেস রিফান্ড অফ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ পুনরায় যদি আমি ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধন সংগ্রহ করি সেটা বাদ দিতে হবে। সেলস প্রসিডিউরস অফ এক্সিস্টিং অ্যাসেট, তারপর আছে ট্যাক্স সেভিং অন দ্য সেলস অফ অ্যাসেট, তারপর ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। এই কয়েকটা আমি যদি এখান থেকে বাদ দেই তাহলে আমি যে অ্যামাউন্টটা পাবো সেখানে এখানে রেখে এখানে আমি লিখব। লেখার পরে এই অ্যামাউন্ট থেকে যখন আমি এই অ্যামাউন্টটা বাদ দিব, এই দুইটা অ্যামাউন্ট বাদ দেওয়ার পরে যা পাবো তাই হবে হলো নেট ক্যাশ আউটফ্লো, অর্থাৎ প্রারম্ভিক নগদ প্রবাহ। তাহলে তোমরা খুব সহজেই একটু বুঝে গেলে। তোমরা এই চিত্রটা একটু আরেকবার দেখো,
কারণ পরবর্তী ক্লাসে আমি অবশ্যই এই অঙ্কগুলো করাবো। এখন 2 নাম্বার যেটা আছে, 1 নাম্বারটা গেছে, এখন 2 নাম্বারটা দেখো, অপারেটিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অপারেটিং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সময় আমরা এখন কি করব? এখানে ছক আকারে আছে ডিটেলস টাকা। তো প্রথমে অপারেটিং ক্যাশ স্টেটমেন্টে প্রথমে থাকবে আমাদের রেভিনিউ অ্যামাউন্ট আমরা এখানে দিব। তারপর রেভিনিউ থেকে আমাদেরকে কি বের করতে হবে? লেস এক্সপেন্স, যে খরচগুলো গেছে রেভিনিউ থেকে সেই খরচগুলো আমাদেরকে বাদ দিতে হবে। ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন, মানে অবচয় সমূহ সহ এখান থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমরা পাবো কি? আর্নিং বিফোর ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স। তার মানে কি? যে ডিপ্রিসিয়েশনে পরে বা ডিপ্রিসিয়েশন বাদে এবং ট্যাক্স বাদে আমার যা আর্নিং বা আয়টা, তারপর থেকে আমি বাদ দেব কি? লেস ডিপ্রিসিয়েশন, মানে অবচয়টা আমি বাদ দিব। অবচয়টা বাদ দেওয়ার পরে আমি পাবো কি? আর্নিং বিফোর ট্যাক্স, মানে ট্যাক্সের আগ পর্যন্তটা আমি পাবো। তারপর দেখো লেস ট্যাক্স, ট্যাক্স যখন আমি প্রদান করব তার মানে কি? আর্নিং আফটার ট্যাক্স, এই ট্যাক্সের এখানে আর্নিং আফটার ট্যাক্সটা আসবে। তারপরে আছে এই আর্নিং আফটার ট্যাক্সের সাথে অ্যাড ডিপ্রিসিয়েশন বা আরও যে আদার্স যে অবচয় বা এগুলা যে আইটেমসগুলো থাকবে সেগুলো আমি যখন যোগ করব, যোগ করার পরে পাবো অপারেটিং ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। অর্থাৎ খুব সহজেই একটা অঙ্ক। আমি পরবর্তী ক্লাসে এই প্রত্যেকটা যে কীভাবে বের করতে হয় এগুলো আমি পরবর্তী ক্লাসে দেখে দিব। তোমরা চারটা একটু দেখো। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের মতো আমি আমার এই ক্লাস এখনই শেষ করব। আমি সর্বশেষ মহান আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি এই করোনা মহামারীর সময়ও আমাদেরকে সুস্থ এবং সবল রেখেছেন। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি আরও ধন্যবাদ জানাই আমার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী সবাইকে আমি আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন, এই শুভকামনায় আমি আমার আজকের ক্লাস এখনই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।